বিশ্ব থেমে গেছে। 13 জুন 2025 বেলা 3টা তেহরানের আকাশে হঠাৎ এক শব্দ, এক ঝাঁকুনি, এক বিদ্যুৎ গতির আঁচড়। বাতাসে ছড়িয়ে পড়ে মৃত্যু ভয়ের গন্ধ এবং তারপর আকাশ ছিঁড়ে নামে যুদ্ধ বিমান। পৃথিবীর ইতিহাসে লেখা হয় নতুন এক অধ্যায়, অপারেশন রাইজিং লায়ন। কেউ ভাবেনি এটা এভাবে শুরু হবে। প্রশ্ন একটাই, এটাই কি সেই মুহূর্ত? তৃতীয় বিশ্বযুদ্ধ কি আজ সত্যি শুরু হলো? আমি জানি আপনারা ইতিমধ্যে এই যুদ্ধ নিয়ে অনলাইনে অনেক ভিডিও এবং নিউজ দেখেছেন, কিন্তু আমি আজ খুঁজে বের করার চেষ্টা করব এই যুদ্ধের পিছনের আসল উদ্দেশ্য। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটা ছোট, আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও করতে উৎসাহিত করবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ইসরায়েলের অপ্রত্যাশিত হামলা অপারেশন রাইজিং নামে ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন সামরিক অভিযান পরিচালনা করে। স্থানীয় সময় দুপুর 3টা 200-রও বেশি যুদ্ধ বিমান নিয়ে ইরানের সামরিক স্থাপনা, তেল শোধনাগার এবং পরমাণু বিজ্ঞানীদের বাসভবনে হামলা চালানো হয়। দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরানের একাধিক অঞ্চল, স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলের এই হামলায় ইরানের চিফ অফ জেনারেল স্টাফ মার্শাল মোহাম্মদ বাগেরি, IRGCর প্রধান হোসেন সালামি, এয়ারফোর্স কমান্ডার আমির আলী হাজিজদে, ডেপুটি কমান্ডার ইন চিফ গোলাম আলী রশিদ, পারমাণবিক বিজ্ঞানী ফরিদুল আব্বাসি ও মোহাম্মদ কাহিদি সহ 20 জনের বেশি সামরিক কর্মকর্তা ও 6 জন বিজ্ঞানী নিহত হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের মতে 88 জন নিহত এবং 293 জন আহত হয়, যার মধ্যে অধিকাংশ ছিল সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও গবেষক। এই হামলার জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস নামে পাল্টা আক্রমণ চালায়। ইরান ইসরায়েলকে লক্ষ্য করে 150টি ব্যালিস্টিক মিসাইল এবং 100-টিরও বেশি ড্রোন নিক্ষেপ করে। এই হামলায় ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ও বিভিন্ন শহরে আঘাত হানে। এতে ইসরায়েলে অন্তত 80 জন নিহত এবং 320 জনের বেশি আহত হয়। ইরানের 3 দিনের এই হামলায় 500-টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং এতে ইরানের সক্ষমতার প্রমাণ মিলেছে। ইরানের হাতে আছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের থেকে 5 গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বর্তমান বিশ্বে মাত্র 3টি দেশের হাতে অপারেশনাল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যার মধ্যে ইরান অন্যতম। আচ্ছা, এবার জানি যুদ্ধের পিছনের আসল কারণ। পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা এবং ভূরাজনৈতিক কৌশল। ইসরায়েল কেন হঠাৎ করে ইরানের উপর এই হামলা চালালো? ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র থাকা মানে নিরাপত্তা, আর ইরানের হাতে থাকা মানে সন্ত্রাসী, বিশ্বের জন্য হুমকি। বিষয়টা এমন হলো না নিজের দোকানে লোহার তালা, অন্যের দোকানে শিকল দেখলেই জ্বালা। এই যুদ্ধের পিছনে আসল সত্যতা উন্মোচনের জন্য আমাদের ফিরে যেতে হবে আজ থেকে 46 বছর পিছনে। 1979 সালে ইরান বিপ্লবের আগে 2 দেশ বন্ধু রাষ্ট্র ছিল, কিন্তু বিপ্লবের পর 2 দেশ ঘোর শত্রু হয়ে ওঠে এবং হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীকে সমর্থন দেওয়া শুরু করে। যেখানে গত 40 বছর ধরে 2 দেশ সরাসরি যুদ্ধ না জড়িয়ে প্রক্সি যুদ্ধে লিপ্ত ছিল। অন্যদিকে ইরান 1980 সালে তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করে। আর এখানেই বাদে বিপত্তি, যেখানে ইরানের দাবি ছিল এই কর্মসূচি আত্মরক্ষামূলক, বিশ্ব শান্তির জন্য, কিন্তু এই বিষয়টাকেই ইসরায়েল হুমকি হিসাবে নেয়। একটু বোঝার চেষ্টা করেন, যেখানে ইসরায়েল পারমাণবিক শক্তিধর দেশ, সেখানে তাদের শত্রুরা যদি এই শক্তি পেয়ে যায়, তাহলে তাদের একচেটিয়া আধিপত্য বিস্তারে বাধা হয়ে দাঁড়াবে। একটা প্রশ্ন, এটা কি শুধু ইসরায়েলের চাওয়া, নাকি এর পিছনে কাজ করছে অন্য কোনো রাষ্ট্র?
ইসরায়েল বরাবরই ঘোষণা করে এসেছে তাদের আশেপাশের কোনো রাষ্ট্র যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তা তারা কখনোই মেনে নেবে না, যে কোনো মূল্যে প্রতিহত করবে। এবার আসি মূল পয়েন্টে, কেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করলো। 2015 সালে ইরানের সাথে আমেরিকার একটি চুক্তি হয়, যেখানে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখতে সম্মত হয় এবং এর বিনিময়ে আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই চুক্তি বাতিল করা হয় এবং ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর প্রতিক্রিয়ায় ইরান আবারও তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করে। ইসরায়েলের বর্তমান হামলার প্রধান কারণ হচ্ছে তারা মনে করছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি চলে এসেছে এবং এখন আঘাত না করা হলে ভবিষ্যতে তা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে যাবে। 2009 থেকে 2013 ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিকবার ইরানের পারমাণবিক স্থাপনার হামলার চেষ্টা করেছিল, কিন্তু কিছু বিশেষ কারণে তার চেষ্টা সফল হয়নি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি 4টি কারণ তুলে ধরছি। পয়েন্ট নাম্বার 1, সে সময় ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা ইরানের সাথে সরাসরি সংঘাতে বিরোধিতা করেছিল। পয়েন্ট নাম্বার 2, নেতানিয়াহুর মন্ত্রিসভায় এলি ইসরা সহ একাধিক মন্ত্রী এই হামলার বিরুদ্ধে ছিল। পয়েন্ট নাম্বার 3, লেবাননে অবস্থিত হিজবুল্লাহ, যারা ইরানের দীর্ঘদিনের মিত্র ছিল এবং ইসরায়েলের পাল্টা হামলা চালানোর সক্ষমতা রাখে, আর ইসরায়েল এখানেই ভীত ছিল। পয়েন্ট নাম্বার 4, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েল এই হামলার বিরুদ্ধে ছিল। তবে বর্তমান পরিস্থিতি অনেকটাই ভিন্ন। নেতানিয়াহুর মন্ত্রিসভা চরম ডানপন্থী এবং ইরানের সাথে যে কোনো সংঘাতকে সমর্থন করে। ইসরায়েলের ডিফেন্স ফোর্স IDF প্রধান ইয়াল জামির এবং মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়ামের মতো সামরিক কর্মকর্তাদের নেতানিয়াহু নিজেই নিয়োগ করে এবং তার সিদ্ধান্তকে সমর্থন করে। এখানে কি বাংলাদেশের কোনো মিল খুঁজে পাচ্ছেন? কমেন্টে বলে যাও। 2024 সালে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সংঘাতে হিজবুল্লাহর অনেক নেতা নিহত হয় এবং তাদের ক্ষেপণাস্ত্র কমে আসে। আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরে পুরো রাজনৈতিক সমীকরণ পরিবর্তন করে দিয়েছে, কেননা বরাবরই ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল ছিল। আর অন্যদিকে ইসরায়েল ইরান সংঘাত শুরুর পরে তেলের বাজারে সরাসরি প্রভাব পড়ে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 8% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $78 পৌঁছায়। বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেন, যদি ইসরায়েল আরও আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে ইরান এর প্রতিক্রিয়ায় তাদের হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। পারস্য উপসাগর ও ভারত মহাসাগরের মাঝে অবস্থিত এই সরু জলপথ দিয়ে বিশ্বের প্রায় 30% সমুদ্রপথে তেল এবং 20% প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। হরমুজ প্রণালী বন্ধ হলে প্রতিদিন প্রায় 1.7 কোটি ব্যারেল তেল রপ্তানি বন্ধ হয়ে যাবে, যার পরিণতিতে বিশ্ববাজারে জ্বালানি সংকট, মূল্য বৃদ্ধি ও বৈশ্বিক অর্থনীতিতে বড়সড় ধস নামবে। আচ্ছা, এবার আমরা খুঁজে দেখি ইসরায়েলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অনেক বিশ্লেষক মনে করছেন ইসরায়েল শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে চায় না, বরং তাদের লক্ষ্য হচ্ছে ইরানের সরকার ব্যবস্থা পরিবর্তন করা। আর তারা আশা করছে ইসরায়েলের এই হামলার মাধ্যমে ইরানের সরকার পতন হবে এবং ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল একটি নতুন সরকার ক্ষমতায় আসবে। ইসরায়েল ইতিমধ্যে ইরানের সম্ভাব্য বিকল্প নেতাদের প্রস্তুত করছে। এর মধ্যে ইরানের সাবেক প্রিন্স রেজা পাহলভি, যিনি 1979 সালে বিপ্লবে ক্ষমতাচ্যুত সাহেব পুত্র এবং বিদেশি শক্তির সাথে সম্পর্ক রেখে নিজের ক্ষমতা পুনরাবৃত্তি করার চেষ্টা করছে এবং তিনি বর্তমানে ইসরায়েলে সফর করছে। আচ্ছা, এবার আমরা দেখি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। বন্ধুরা, আমাদের চারপাশে যা কিছু ঘটছে তাকে শুধু দূর দেশের খবর, নাকি এর আঁচড় এসে লাগবে আমাদের দোরগোড়ায়? ইসরায়েল ও ইরানের মধ্যে যে আগুন চলছে তাকে সত্যি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, নাকি এটা ক্ষমতার দাবা খেলার এক নতুন চাল? যখন আমেরিকা আর তার মিত্ররা যেমন যুক্তরাজ্য ইসরায়েলের পিঠে চাপ বাড়াচ্ছে, ঠিক তখনই রাশিয়া আর চীনের মতো পরাশক্তিগুলো ইরানের পাশে এসে দাঁড়াচ্ছে। এই পক্ষ আর বিপক্ষের সংঘাতগুলো প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বৈশ্বিক সংঘাতের জন্ম দিতে পারে। পৃথিবীর বড় বড় দেশগুলো এখন এক জটিল ভূরাজনৈতিক দাবা খেলায় মেতেছে। এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে আটকে থাকবে না, এর ঢেউ এসে লাগবে বিশ্ব অর্থনীতিতে, কাঁপিয়ে দিবে আন্তর্জাতিক সম্পর্ককে। ইতিমধ্যে তেলের দাম বাড়ছে, স্টক এক্সচেঞ্জের পতন দেখা যাচ্ছে।
আর সাধারণ মানুষের জীবনযাত্রায় এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। আমাদের মতো দেশগুলোর জন্য এই পরিস্থিতি অত্যন্ত জরুরি এবং কোনো পক্ষের ফাঁদে না পড়ে নিজস্ব স্বার্থ রক্ষা করা অপরিহার্য। কারণ এই বৈশ্বিক সংঘাতের পরিণতি সুদূর প্রসারিত হতে পারে এবং আমাদের মতো দুর্বল দেশগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আপনারা কি ভাবছেন, এই সংঘাত কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিচ্ছে, নাকি এটা কেবল ভূ রাজনৈতিক চাপ? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।